শুভ সকাল বন্ধুরা। আজ হলো 9 মার্চ, 24 ফাল্গুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বারিকনগরে গরু চুরি ও মাংসের অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা, 2 অভিযুক্ত গ্রেফতার। কংগ্রেস টিকিট নিয়ে বড়খলায় তীব্র প্রতিক্রিয়া, নাগরিক সভায় নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত। লায়ন্স ক্লাবের 22তম গণবিবাহ, সামাজিক দায়বদ্ধতার অনন্য উৎসবে 13 জোড়া নবদম্পতির নতুন জীবনের সূচনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা, রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট। কংগ্রেসের সঙ্গে জোট ভাঙ্গার ঘোষণা অখিলের। 7 দিনে 25টি বিধানসভা কেন্দ্রের 800 কিলোমিটার পথ অতিক্রম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের, জন আশীর্বাদ যাত্রা। রাজার রাজা, ক্রিকেট বিশ্বের একচ্ছত্র আধিপত্য ভারতী, অজি শাসনকালকে চ্যালেঞ্জ বুমরাদের। অগপ টিকিট নিয়ে লড়াই ইউডিএফ বিধায়ক নিজাম জাকিরের, আলগাপুর কাটলিড়া বিধানসভা আসনে জমে উঠছে রাজনৈতিক সমীকরণ। বাসুর পুত্রের অস্ত্রের কূপে মহিলার হাত বিচ্ছিন্ন, তীব্র উত্তেজনা নিলামবাজারে। ক্ষুব্ধ জনতার ভাঙচুর, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠান বসতগৃহে। এবং সর্বশেষ খবরটি হল 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত, সংঘাতের মধ্যে সামরিক সক্ষমতা নিয়ে দাবি ইরানের। আসল সংঘাত এখনও বাকি, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় জেলার বারিকনগর এলাকায় গরু চুরি এবং গরুর মাংসের অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সচেতন মানুষ এবং পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গরু চুরি এবং গরুর মাংসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এই অঞ্চলে প্রায় প্রতিদিনই গরু চুরির ঘটনা ঘটছিল। ফলে এলাকার মানুষজন বেশ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। কয়েকজন হিন্দু যুবক একটি গরুর খোঁজ করতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি গরুকে ঘরের ভিতরে শোবার খাটের নিচে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয়, বাড়ির ফ্রিজের মধ্যেও সন্দেহজনক মাংস রাখা ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির একটি স্কুটিতে মাংসের দাগ দেখা যায়। সন্দেহ করা হচ্ছে ওই স্কুটির মাধ্যমে সে মাংস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। অভিযুক্তের বাড়ির ভেতরে একটি ছোট পুকুর রয়েছে এবং পুকুরের উপরে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সেখানেই গরু জবাই করা হতো এবং যেসব অবশিষ্টাংশ খাওয়ার উপযোগী নয় সেগুলো পুকুরে ফেলে দেওয়া হতো। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সেখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। স্থানীয় লোকজন কয়েকজনকে উত্তম মধ্যম দিতে শুরু করেন, কিন্তু এলাকার সচেতন মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কুটি এবং একটি গরু জব্দ করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা, রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট। ভরা বসন্তেই বদলে যাচ্ছে আবহাওয়া। মার্চের শুরুতেই দেখা যাচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বৃষ্টির সময় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে উত্তর পূর্বের রাজ্যগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। বরজারস্থিত গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য উত্তর পূর্বের 7 রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে 4 দিন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। জেলায় জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে ঝড় বৃষ্টি হলেও আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের কর্তারা আরও জানান, আসামের ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, কোকরাঝাড়, চিরাং, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও, শোনিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, যোরহাট, শিবসাগর, চড়াইদেউ, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো কংগ্রেসের সঙ্গে জোট ভাঙ্গার ঘোষণা অখিলের। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈকে উদ্যত বলে উল্লেখ করলেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। তার ঘোষণা আগামী বিধানসভা নির্বাচনে আসন বাটোয়ারা নিয়ে উভয় দলের আলোচনা ভেস্তে গেছে। দিন কেন্দ্র নিয়ে কোনো পক্ষই সমাধানে পৌঁছতে না পারায় আলোচনা ভেস্তে গেছে বলে জানান অখিল। রবিবার কাজিরাঙ্গায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেস অনেক কেন্দ্রেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আমরা 13টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম, ওরা আমাদের মাত্র 4টি দিয়েছিল। প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করতে কংগ্রেস, রাইজর দল ও লুরিনজ্যোতি গগৈর আসাম জাতীয় পরিষদ মিলে জোট করতে চাইছে, কিন্তু আসন বাটোয়ারা নিয়ে কোনো পক্ষই সমঝোতায় যেতে চাইছে না। গত কয়েকদিনে রাইজর দল ও কংগ্রেস তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গত 3 মার্চ প্রথম তালিকায় 42টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। এই তালিকা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন অখিল। তার অভিযোগ, আলোচনা চলতে থাকা অবস্থায় কংগ্রেস কিভাবে তালিকা ঘোষণা করলো। উল্টে অখিল নিজেদের 11টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। পরবর্তী খবরটি হলো বাসুর পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে মহিলার হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা নিলামবাজারে। ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করে রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বসতগৃহে। অমানবিক কাণ্ড সংঘটিত করে পলাতক অভিযুক্ত যুবক। গুরুতর আহত অবস্থায় মহিলাকে রাতেই স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা নিলামবাজারের গোলাঘাট গ্রামের। নিলামবাজার থানাধীন গোলাঘাট গ্রামে মহিলার উপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পারিবারিক বিরোধের জেরেই মহিলার পর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়ে মহিলার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অভিযোগ মতে শনিবার বিকেলে ছোট একটি শিশুকে নিয়ে আসমা বেগম এবং বাসুর পুত্র মীরা হোসেনের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনার রেশ ধরে রাত আনুমানিক 9:30টায় 7 বছর বয়সী আসমা বেগম পার্শ্ববর্তী এক আত্মীয়ের ঘর থেকে যাওয়ার সময় বাসুর পুত্র মীরা হোসেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে হঠাৎ বেরিয়ে কোনো কিছু না বলেই আচমকা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে আসমা বেগমের উপর। এতে ঘটনাস্থলে আসমা বেগমের হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ। হাত বিচ্ছিন্ন হওয়ার পর থেমে থাকেনি অভিযুক্ত যুবক। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আরও আঘাত করে বলে অভিযোগ। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আসমা। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহিলাকে প্রথমে নিলামবাজার হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা অতি সংকটজনক বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। তাৎক্ষণিকভাবে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করা হয়। পাশাপাশি বসতগৃহেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠে। অভিযুক্ত মীরা হোসেন ঘটনা সংঘটিত করে জনরোষ থেকে বাঁচতে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে কৌশলে পলায়ন করতে সক্ষম হয়। পরবর্তী খবরটি হলো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে বার্তা দিল ইরান। রবিবার দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি করেছে, বর্তমান গতিতে যুদ্ধ চললেও অন্তত 6 মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সামরিক রসদ তাদের হাতে রয়েছে। ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নৈনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত যেভাবে এগোচ্ছে তাতে আগামী 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্যকে আত্মসমর্পণ বলে দাবি করেন, তার পরপরই তেহরানের তরফে এই কড়া বার্তা দেওয়া হয়। এদিকে ইরানের এই দাবির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায়, সংঘাতের শুরু মাত্র হয়েছে এবং সামনে আরও অনেক বড় পদক্ষেপ দেখা যেতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিলেন
খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি তার স্পষ্ট বার্তা, খামেনি হত্যার জন্য ট্রাম্পকে শেষ পর্যন্ত মূল্য চুকাতে হবে। রবিবার এক বিবৃতিতে লারিজানি বলেন, ইরান কোনোভাবে এই ঘটনার প্রতিশোধ নেওয়া থেকে সরে আসবে না। তার কথা, ইরান ট্রাম্পকে ছেড়ে দেবে না। আমাদের নেতা ও দেশের মানুষের রক্তের বদলা নেওয়া হবেই। একই সঙ্গে তিনি ইরানের প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করে দেন। তার দাবি, যদি কোনো দেশ তাদের ভূখণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য ব্যবহার করতে দেয়, তাহলে তেহরান নিজেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইরানের রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে লারিজানির মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছে আন্তর্জাতিক মহল। তিনি আরও দাবি করেন, ট্রাম্প ইরানকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে বলে ভুল হিসাব করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে ভেনেজুয়েলার ঘটনা উল্লেখ করেন তিনি এবং বলেন, ইরানের ক্ষেত্রে সেই পরিকল্পনা সফল হবে না। যদিও লারিজানির এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, তিনি লারিজানিকে চেনেন না এবং তার মন্তব্য নিয়েও বিশেষ মাথা ঘামাচ্ছে না। অন্যদিকে সংঘাতের নবম দিন রবিবার কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। পাশাপাশি কাতারের আকাশে ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে আসে। কুয়েতের জাতীয় তেল সংস্থা জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে অপরিশোধিত তেলের উৎপাদন সাময়িকভাবে কমানো হয়েছে। একই সঙ্গে ড্রোন হামলার আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ড্রোন হামলার ফলে কিছু নাগরিক পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, ইতিহাস বদলালো, ইতিহাস ফিরল, ফের বিশ্বজয়ী ভারত। টানা দুবার কোনো দল টি-20 বিশ্বকাপ জিতল, যা আগে কোনো দল জেতেনি। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়া যাতে হাত দিচ্ছে তাতেই শোনা। টুর্নামেন্ট মানেই ভারতের করে ট্রফি ঢুকবে, এই আধিপত্য মনে করিয়ে দিচ্ছে এই শতকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার কথা। এখন ভারতের সামনে পড়া মানে যে কোনো দলই আতঙ্কে থাকতে বাধ্য। গতবার টি-20 বিশ্বকাপ জয়, 11 বছরের ট্রফি খরা কাটিয়ে রোহিত শর্মার বিশ্বকাপ জয়ী করেছিল ভারতকে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, আর সূর্যকুমার যাদবদের হাত ধরে ফের এলো টি-20 বিশ্বকাপ। আর কোনো দেশ 3টি বিশ্বকাপ জেতেনি টি-20। সব মিলিয়ে মোট 8টি আইসিসি ট্রফি এসেছে ম্যান ইন ব্লুর ক্যাবিনেটে। এতগুলো ট্রফি জেতার নজির রয়েছে একমাত্র অস্ট্রেলিয়ার। আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হওয়ার পরে সব মিলিয়ে 10টি ট্রফি গিয়েছে অজিদের ক্যাবিনেটে। পরবর্তী খবরটি হলো, বিজেপির জন আশীর্বাদ যাত্রায় রবিবার 7ম দিন। কয়লানগরী মার্গারিটা বিধানসভা কেন্দ্র থেকে শুরু হওয়া 7ম দিনের যাত্রার কর্মসূচি তেলনগরী ডিগবই হয়ে মাকুম বিধানসভা কেন্দ্র গিয়ে শেষ হয়েছে। মানুষের বিপুল উৎসাহ ও উদ্দীপনাকে সঙ্গী করে এই যাত্রায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করার নতুন শক্তি জুগিয়েছে। এই যাত্রায় বিজেপির আসাম প্রদেশ সভাপতি ও সাংসদ দিলীপ শইকিয়াও সহযাত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দিয়েছেন। বিজেপির প্রদেশ সদর দফতর অটল বিহারী বাজপেয়ী ভবন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের মুখপাত্র প্রাঞ্জল কলিতা জানান, নির্বাচনের প্রাক্কালে আসামের বিরোধী শক্তিকে দুর্বল করে সর্বস্তরের মানুষ জন আশীর্বাদ যাত্রায় অংশগ্রহণ করে বিজেপি দলকে আশীর্বাদে ভরিয়ে তুলেছে। গত 7 দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 800 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ইতিমধ্যে 25টিরও বেশি বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে পৌঁছেছেন। পরবর্তী খবরটি হল, ইউডিএফের সঙ্গে সম্পর্ক চুকিয়ে এনডিএ শিবিরে ভিড়তে চাওয়া 2 বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও জাকির হোসেন লস্করের মধ্যে অগপ টিকিট ঘিরে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে আলগাপুর খাটলিচুড়া বিধানসভা আসনে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। প্রায় 1.5 বছর আগে ইউডিএফ থেকে বহিষ্কৃত হন এই 2 বিধায়ক। তারা যথাক্রমে অধুনালুপ্ত আলগাপুর ও হাইলাকান্দি বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। বিধানসভা সীমানা পুনর্বিন্যাসের পর জেলার একটি আসন বিলুপ্ত হওয়ায় নতুন জনবিন্যাসে গঠিত আলগাপুর কাটলিচুড়া আসনকেই রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্র হিসেবে বেছে নেন তারা। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপির মিত্রদল অগপতে যোগ দেননি, তবে দলটির টিকিট নিশ্চিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উভয়ে। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে
ইউপিপিএল প্রার্থী প্রমোদ বড়োর সমর্থনে স্বাক্ষর করে এনডিএ জোটের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেন তারা। সূত্রের খবর, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী অগপ টিকিট প্রায় নিশ্চিত করার পথে থাকলেও তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন অপর বিধায়ক জাকির হোসেন লস্কর। জানা গেছে, ইউডিএফ থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজামুদ্দিন চৌধুরী প্রথমে বিকল্প রাজনৈতিক আশ্রয়ের খোঁজে রাইজোর দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। হাইলাকান্দিতে দলটির সভাপতি অখিল গগৈর উপস্থিতিতে তার পুত্র সাদিক আহমেদ চৌধুরীকে রাইজোর দলে যোগদান করানো হয় এবং সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনে আলকাপুর কাটলিজোড়া এলাকার 3টি জেলা পরিষদ আসনে রাইজোর দল প্রার্থীদের এবং নিজামুদ্দিন প্রকাশ্যে তাদের সমর্থনে প্রচারে অংশ নেন। লক্ষ্য ছিল রাইজোর দলের বীজ শক্ত করা এবং ভবিষ্যতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটে রাইজোর দল সামিল হলে ওই আসনে দলের প্রার্থী হওয়া। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ফল আশানুরূপ না হওয়ায় এবং কংগ্রেস রাইজোর জোট অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় তিনি বিকল্প হিসেবে অগপর দিকে ঝুঁকে পড়েন। সূত্রের দাবি, গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার এক দফা বৈঠক হয় এবং সেখান থেকে ইতিবাচক সংকেত পান। এরপর অগপর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় আলোচনা করে টিকিট পাওয়ার ব্যাপারে অনেক দূর এগিয়ে যান তিনি। এমনকি দলীয় আশ্বাস পেয়ে এলাকার সভা সমিতি করার পাশাপাশি নিজের ঘনিষ্ঠ সহযোগী জামালউদ্দিন চৌধুরীকেও অগপতে যোগদান করান। কিন্তু এই সমীকরণে হঠাৎই নতুন মোড় আনেন বিধায়ক জাকির হোসেন লস্কর। ইউডিএফ থেকে তার বহিষ্কারের অন্যতম কারণ ছিল শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ মহলে থাকা জাকির প্রথমে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে পদ্মচিহ্নে নির্বাচিত করার চেষ্টা করেন, তবে কৌশলগত কারণে বিজেপি তাকে দলে না নিয়ে অগপর মাধ্যমে নির্বাচনে লড়ার ইঙ্গিত দেয় বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের কাছেও জাকির হোসেন লস্কর স্পষ্ট করে জানান যে নির্বাচনে লড়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সূত্রের খবর, রাজ্যসভা নির্বাচনের আবহেই তিনি অগপ টিকিটে নির্বাচনে লড়ার অনানুষ্ঠানিক ছাড়পত্র পেয়ে গেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।